নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনাদের দেখিয়েছি বেড়াবল থেকে কিভাবে গির অরণ্য আমরা ঘুরে এসেছি। আজকে দেখাবো সেই বেড়াবল থেকেই দিউ কি করে আমরা ঘুরেছি। একদিনে আমরা দিউ ভ্রমণে যা যা দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা। আসুন তাহলে পুরো ভিডিওটা দেখি। ভিডিওটা স্কিপ করলে আপনারা কিছু জানতে পারবেন না, কোথায় কীরকম কি টিকিট লেগেছে কি লাগেনি এবং যাতায়াতের খরচা সব কিছু তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। আর দিউ শহরটা ঘুরতে গেলে আপনারা কিভাবে ঘুরবেন সেটাও সমস্ত গাইড রইল এই ভিডিওতে। তো আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না। তো আসুন দেখে নিই দিউ ভ্রমণ। গুড মর্নিং বন্ধুরা, আমি শিল্পা, আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিরাবলে আছি এবং বিরাবল থেকে আজকে যাব দিউ। দিউয়ের অনেকগুলো স্পট রয়েছে, সেগুলো তো সবই দেখবো। আর আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে গাড়ি বুক করেছি, তো সেই গাড়ি সমস্ত কিছু আমাদের টুরিস্ট স্পটগুলো দেখাবে এবং পিক অ্যান্ড ড্রপ, ঠিক আছে। আর আমরা দুটো গাড়ি করছি, পার গাড়ি 3000 করে নিচ্ছে। তো চলুন ভিডিওটা শুরু করি, আমার সাথে থাকুন আর সারাদিন। আজকে ঘুরবো দিউ। গাড়িতে উঠে গেছি আর 10টা বাজে, এখন সকাল 10টা বাজে। এই মাত্র আমাদের গাড়ি আসলো, গাড়ি আসতে অনেকটা লেট করলো। আমরাও অবশ্য বলতে লেট করেছিলাম, আমরা 8টা সোয়া 8টার দিকে গাড়ি বলেছি আর আসলো 10টার দিকে। তো চলুন যাওয়া যাক, যখন সময় হচ্ছে তখনই যাওয়া যাক। দিউ হলো ভারতের গুজরাট উপকূলের কাছে অবস্থিত একটি সুন্দর দ্বীপ শহর ও কেন্দ্রশাসিত অঞ্চল। এই দিউ শহরটা একটা নিরিবিলি সৈকত, পর্তুগিজ স্থাপত্য, দিউ দুর্গ এবং ঐতিহাসিক নিদর্শনের জন্য বিখ্যাত। সামনে আরব সাগর, এটা কি না? কত বড় জাহাজটা! আপনারা সামনে যে জাহাজটি দেখছেন, এটা জাহাজ হলো এখন বর্তমানে মিউজিয়াম। এটি হলো খুকরি জাহাজ, যেটার একটা ইতিহাস রয়েছে। সেটা হলো INS খুকরি, ভারতীয় নৌবাহিনীর একটি ঐতিহাসিক অ্যান্টি সাবমেরিন ফ্রিগেট, যা 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় 9 ডিসেম্বর দিউ উপকূলের কাছে পাকিস্তানি সাবমেরিন হ্যাঙ্গরের টর্পেডোর আঘাতে ডুবে যায়। ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মুল্লার সাহসিকতা ও আত্মত্যাগের জন্য পরিচিত এই জাহাজটি যুদ্ধক্ষেত্রে ডুবে যাওয়া ভারতের একমাত্র যুদ্ধ জাহাজ। কাটতে হবে, এই হলো কাউন্টার। আপনারা এখান থেকে 100 টাকার টিকিট কেটে নেবেন, ঠিক আছে। মিউজিয়াম শিপ খুকরি, ঠিক আছে, খুকরি জাহাজ সংগ্রহালয়। দেখুন এখানে লেখা আছে 45 মিনিট এই জাহাজে আপনারা ঘুরতে পারবেন, ঠিক আছে। তার বেশি কিন্তু অনুমতি নেই। এখানে কিছু কিছু দেওয়া আছে, এখানে টিকিটটা খারাপ থাকে তারপর এখানে লেখা আছে টিকিট ছাড়া ঢোকা নিষেধ, 100 টাকা করে প্রতি ব্যক্তি, ঠিক আছে। 15 বর্ষের কম 50 টাকা লাগবে, 15 বছরের নিচে যাদের বয়স তাদের 15 টাকা লাগবে। খুকরি জাহাজ সংগ্রহালয় প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। আর এই খুকরি জাহাজে কিন্তু আপনারা পালতু বা পেট কোনো পশু আপনারা আনতে পারবেন না, ঠিক আছে, তার অনুমতি নেই। তো চলুন আমরা এখন খুকরি জাহাজ সংগ্রহালয়ে প্রবেশ করব। এই যে হচ্ছে আরব সাগর, ঠিক আছে। এখানে মেন গেট, এদিক দিয়ে আমাদের ঢুকতে হবে। এই হচ্ছে জাহাজ, একদম সামনে চলে এসেছি। এই দিক দিয়ে আমরা প্রবেশ করব।
এখানে সংক্ষিপ্ত পরিচয় দিয়েছে এই জাহাজের কোথায় কি থাকে, এখানে হেলো ডেক এগুলো সব দেওয়া আছে। চলুন যাই সময় নষ্ট না করে। এই আমরা উঠছি, কত বড় দেখুন আমাদের ইন্ডিয়ার, এসব কত গর্বের জিনিস। দেখুন স্কুল থেকে স্টুডেন্টদের নিয়ে আসা হয়েছে এই খুকরি জাহাজ সম্বন্ধে তাদের পরিচয় করানোর জন্য। आज वो मिसाइल છે બંને બંને મિસાઇલ છે અને लड़की आ रही है उनके साथ એની કેપેસિટી છે 80 કિલોમીટર સુધી આ માર કરી શકે છે, 80 કિલોમીટર સુધી. વहाँ AK-176 ગન છે, એમની કેપેસિટી છે 10 કિલોમીટર સુધી માર કરી શકે છે અને 1 મિનિટમાં કેટલા ફાયર થાય 120 રાઉન્ડ ફાયર કરી શકે છે. બાકી બધું સાહેબ ઉપર બતાવશે અને બધા છે ને એક એક કરીને 1 બાય 1 એક લાઈનમાં જવાનું છે. થેન્ક યુ. থ্যাংক ইউ। এই যে একদম সামনে চলে এসেছি, শিকলগুলো দেখুন। এই হচ্ছে একদম সামনে চলে এসেছি, আর এই দেখুন আরব সাগর, মাঝখানে আবার চর পড়ে গেছে, এই নোঙর ফেলা রয়েছে, আর ওই দিকে দেখুন শহর। आ रही है तो এই যে এন্ট্রি আছে, भारत माता की এইদিকে সিঁড়ি রয়েছে, ঠিক আছে, নিচে যাওয়ার জন্য। वंदे मातरम वंदे मातरम। बहुत धन्यवाद। এদিকে বীর মহেন্দ্রনাথ মোল্লা নেভেল ব্যারাক। দেখুন এখানে ওনারা থাকতেন, তো এই ভেতরে যাওয়া কিন্তু যাবে না। এখানে এই যে খুকরির নৌসেনারা এখানে থাকতেন, তাদের বিভিন্ন পদক এসব সব রয়েছে। এত কিছু ডিটেলে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি কিছু কিছু বিশেষ অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখুন, আপনারা ওখানে দিউতে গেলে অবশ্যই কিন্তু এই খুকরি জাহাজ দেখবেন। এখানে রান্না বা বাসন মাজার জায়গা। ওয়াচ অ্যান্ড স্টেশন বিল। গোর্খা ব্রিগেড গ্যালারি। এখানে যাওয়া যাবে না, যে কাঁচের দরজা লাগানো রয়েছে। এখানে সিস্টেমগুলো দেখুন, কত পুরনো জাহাজ, তবুও এই সিস্টেমগুলো দেখুন, আমাদের দেখার সুযোগ করে দিয়েছে। আর এই কেবিনের এগুলো হলো দরজা। এটা হলো সিক বে বা এমআই রুম, মানে এখানে চিকিৎসার কোনো প্রয়োজন পড়লে এখানে চিকিৎসা করা হতো। এই দেখুন উপরে চলে এসেছি, ঠিক আছে, কত বড় জাহাজটা। আর এখানেও একটি কামান রয়েছে। AK-630 এই একটা, এদিকেও একটা রয়েছে, এদিকে দুটো রয়েছে। এই হচ্ছে এটা কি যেন বলে, নাবিকে এটা কি বলে, এগুলো তো নোঙর ফেলার জন্য এই শিকল এখানে রাখা হতো। এখানে হয়তো গুলিগুলো রাখা হতো। ওই যে উপরে দেখুন, উপর থেকে সমুদ্রটা দেখুন মনে হচ্ছে না আরো কাছে, তাই না?
আপনারা কি এরকম জাহাজে করে গেছেন? আমি তো এরকম এত বড় জাহাজে এখনো পর্যন্ত চড়িনি। তো উপরে উঠে এসেছি, এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম, এই ঠিক আছে। এই এখানে আবার একটা বড় মাইক, এই দেখুন এটা আবার লাইট যেটাকে ঘোরানো হয়। এখানে এন্ট্রি করি, কোয়ার্টার মাস্টার চেয়ার, এখানেই ক্যাপ্টেন বসতেন এই চেয়ারটাই, এই চেয়ারে কিন্তু ক্যাপ্টেন বসতেন, ঠিক আছে। এখানে এই যে চালাতেন, দেখে নিন কেবিনটা। আমি দেখছি আপনাদেরও দেখাচ্ছি জাহাজের, যুদ্ধ জাহাজের কেবিন। আর এই যে দিক নির্ণয় করা হতো যখন জাহাজ চালানো হতো, ঠিক আছে। আপনারা এখানে স্ক্যান করলে সমস্ত কিছু পেয়ে যাবেন, অডিও পেয়ে যাবেন। আর এই যে মেনটেন সাইলেন্স বা রাস্তা কথা বলো, এই হচ্ছে ড্রেস। এখান থেকে জাহাজটা কেমন লাগে দেখতে, আমার সাথে আপনারাও দেখুন। কত ইলেকট্রিক তার, কত কিছু প্ল্যান প্রোগ্রাম। এখানেও দেখুন মাইক রয়েছে, এখানে একটা বেল রয়েছে, আর এদিকটা এক্সিট, সব প্যানেল। এখন চলে এসেছি দিউ ফোর্টে, তার জন্য 100 টাকার টিকিট কাটতে হবে। এই হচ্ছে কাউন্টার। এই যে সামনে দেখছেন এটা হলো কালা পানি জেল, এই হচ্ছে ফোর্টের ওয়াল। আপনারা এই গাড়িগুলো করে ফোর্ট ঘুরতে পারেন, যারা পারবেন না পায়ে হেঁটে তারা ঘুরতে পারেন। ফোর্টের এই যে সামনে চলে এসেছি, দুই দিকে জল, ওই যে কালা পানি জেল। এই হচ্ছে মেন গেট, এই ঢুকছি। বাপরে দরজাগুলো দেখুন। দিউ ফোর্ট হলো ভারতের গুজরাট রাজ্যের দিউ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক পর্তুগিজ দুর্গ। 1600 শতকে নির্মিত এই দুর্গটি আরব সাগর দ্বারা 3 দিক থেকে বেষ্টিত এবং এটি তার বিশাল প্রাচীর, আলোকবর্তিকা এবং ইউরোপীয় স্থাপত্যের জন্য সুপরিচিত, যা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। 1535 থেকে 1541 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান বাহাদুর শাহ এবং পর্তুগিজদের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তির পর এটি নির্মিত হয়েছিল। উপরে উঠে আসলাম, আর এই দেখুন এখানে আবার রয়েছে একটা কামান রয়েছে, এদিকেও একটা কামান রয়েছে, আবার এখানে 3টে কামান রয়েছে। দেখুন কত বড়, একদম সমুদ্রের দিকে তাক করা রয়েছে। আর এখান থেকে সমুদ্রটা দেখুন, এখানে আবার ঢেউ রয়েছে, ঠিক আছে। দারুণ লাগছে দেখতে। এই ফোর্টটি পাথরের তৈরি এবং ডবল পরিখা দ্বারা সুরক্ষিত। দুর্গের ভেতর একটি বাতিঘর বা লাইট হাউস আছে, যেখান থেকে সম্পূর্ণ দ্বীপের মনোরম দৃশ্য দেখা যায়। আরব সাগরের তীরে অবস্থিত এই দুর্গটি সূর্যাস্ত এবং সমুদ্রের দৃশ্য উপভোগ করার জন্য খুব জনপ্রিয়। ওই যে দেখছেন লাইট হাউস, ওখানে আপনারা যেতে পারেন, এই দিক দিয়ে চলে যাচ্ছে। আর এই ব্যাটারি কারগুলো আপনাদের পুরো ফোর্টটাই ঘুরে দেখাবে। তবে এত দূর আর রোদ্রে যেতে পারছি না, প্রচণ্ড রোদ, ঠিক আছে। আমি আর গেলাম না, আপনারা এই জায়গাটায় অবশ্যই যাবেন, খুব ভালো লাগবে। তো লাইট হাউস সেটা হলো। লাইট হাউস যেতে গেলে এই দেখুন এইরকম সিঁড়ি দিয়ে যেতে হবে, সিঁড়ি বলে কিছু নেই, এরকম ঢালু, এই দিক দিয়েই উঠে যেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে লাইট হাউস, এইটা হলো জেল, ঠিক আছে। এখানে সব বন্ধ রয়েছে, তাই আমরা এখানে যেতে পারছি না। এখন চলে এসেছি আমরা নাগোয়া বিচে, দিউয়ের একটা বিচ নাগোয়া বিচ। চলুন দেখি বিচটা কেমন। হচ্ছে নাগোয়া বিচ দিউ। সমুদ্র থেকে দারুণ একটা হাওয়া আসছে। আরে এইগুলো দেখুন কি ফল, মাঝি এ क्या फल है? ये ताल का फल है। ওই দেখুন এইটা তাল গাছ, এই রকম তাল গাছ কিন্তু আমাদের দিকে নেই। এই তাল
এদিকে তালও রয়েছে, তালের ফল, এই হচ্ছে তালের ফল। এবি কাজু, এই কাজু দেখুন, এটা ছাড়িয়ে কাজু পাওয়া যায়। এটা কি এখানে ভুট্টা, এই যে তালের ফল। এই হচ্ছে নাগোয়া বিচ, ঠিক আছে। এখানে আপনারা অ্যাক্টিভিটি করতে পারেন, ওই যে বোট নিয়েছে, স্পিড বোট, ওই যে স্পিড বোট দেখছি। আপনারা যদি জলে রাইড করতে চান তো এরকম পেয়ে যাবেন, ভালোই লাগছে। আর প্রচণ্ড কিন্তু ঢেউ রয়েছে বিচে, দেখুন বিচে যেমন থাকে খাবার দাবার সেই রকমই স্টল রয়েছে, আর অনেক মানুষই আছে। তবে এত রোদ্রে না, বিকেলে আসলে আমার মনে হয় আরও বেশি উপভোগ করা যায়। তবে হাওয়া আছে, গরম এতটাও লাগছে না, ভালোই লাগছে। ছোট ছোট এরকম গর্তের মধ্যে জল জমে আছে, এই যে ছোট 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 অনেক পাথরের মধ্যে এরকম। তবে এই বিচ এখানে বালি নেই, এগুলো বালি নেই, পাথর রয়েছে, বালি হচ্ছে ওই দূরে। ভালোই দেখুন ঢেউ রয়েছে। এইগুলো আছে, ওই যে রাইট হয়, ওইসব বানানো রাইট সাইড। এখন চলে এসেছি দিউয়ের গঙ্গেশ্বর মন্দিরের সামনে। এই যে এইটা হলো ফটকদার। আর এই গঙ্গেশ্বর মন্দির কারা প্রতিষ্ঠা করেছিলেন জানেন? এই গঙ্গেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিল পঞ্চপাণ্ডব। তারা তো কুরুক্ষেত্র যুদ্ধের সময় অনেক হত্যা করেছিল, তো নিজেদের পাপ স্খলনের জন্য নানান জায়গায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। তো দিউতেও তারা এসে লিঙ্গ প্রতিষ্ঠা করেন, সেটাই এখন পঞ্চলিঙ্গেশ্বর, সেটাই গঙ্গেশ্বর মন্দির নামে এখন পরিচিত। ওর কত পায়রা, আর এই যে পাশেই এই যে সমুদ্র। এখন মনে হয় ভাটা চলছে, অনেক দূর চলে গেছে জল। তো এরকম পার ধরে যাব, ওই যে ওই নিচে নামবো, এই নিচে নামবো। তো চলুন যাই, চারিপাশটা আপনাদের একটু দেখিয়ে দিই। এদিকে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, আর এদিকে এটা কি আছে আমি জানি না, পরে দেখছি। এটা মন্দিরে ঢোকার আগেই চারিদিকে এরকম আছে, ঠিক আছে। ওদিকে একটা ছোটো টিলা মতো রয়েছে, আর এদিকে যাব, এখানে আপনারা বসে রেস্ট করতে পারবেন, আর বাইরে জুতো ছাড়তে হবে। চলুন এই দিক দিয়ে আমরা নিচে নামবো। এই দেখুন কি সুন্দর জায়গাটা, এই যে ঘন্টা, আর এখানে লেখা আছে গঙ্গেশ্বর মহাদেব। চলুন যাই। তো এইরকম সিঁড়ি পেয়ে নিচে নামতে হবে, ঠিক আছে। চলুন দেখি জল এসেছে নাকি। দিউয়ের ফুদাম গ্রামে অবস্থিত গঙ্গেশ্বর মহাদেব মন্দির একটি প্রাচীন গুহা মন্দির, যা আরব সাগরের তীরে অবস্থিত। এটি ভগবান শিবকে উৎসর্গীকৃত এবং এখানে 5টি প্রাকৃতিক শিবলিঙ্গ রয়েছে। বিশ্বাস করা হয় যে পাণ্ডবরা বনবাসকালে এখানে পূজা করেছিলেন। সমুদ্রের জোয়ারের ঢেউ এই শিবগুলিতে ধৌত করে, যা এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। গুজরাটের দিউ শহর থেকে মাত্র 3 কিমি দূরে ফুদাম গ্রামে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন। পৌরাণিক কাহিনী অনুসারে পঞ্চপাণ্ডব এই শিবলিঙ্গগুলি স্থাপন করেছিলেন। সমুদ্রের জলের নিচে অবস্থিত 5টি শিবলিঙ্গ, সময় হলো সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এবং এটা সব দিনের জন্যই খোলা থাকে। আর সব থেকে সেরা সময় হচ্ছে ভাটার সময় দর্শন করা, যখন শিবলিঙ্গগুলি পরিষ্কার দেখা যায়। কিন্তু আমার তো মনে হয় জোয়ারের টাইমে, এবং এটাই আমার মনের আশা ছিল, কিন্তু সেই সময়ে ভাটা ছিল। আপনারা চেষ্টা করবেন একটু সকালের দিকে আসতে, অর্থাৎ যখন জোয়ার থাকবে সেই সময়টায় আসতে, তখনকার দৃশ্যটা আমার মনে হয় সবথেকে ভালো, কারণ জোয়ারের জল এসে শিবলিঙ্গকে ধুয়ে ধুয়ে দিয়ে যায়। কিন্তু অনেকটা ডুবেছে, আগের চাইতে আগে দেখা যাচ্ছে।
এবার এসে গেছি দিউয়ের একটি পুরনো চার্চের সামনে। এই চার্চটি কিন্তু পর্তুগিজদের বানানো। দিউয়ের গির্জার ইতিহাস পর্তুগিজ ঔপনিবেশিক যুগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেখানে রোমান ক্যাথলিক ধর্মের প্রচারের জন্য নির্মিত উল্লেখযোগ্য বারোক শৈলীর স্থাপত্য দেখা যায়। 1601 থেকে 1610 সালের মধ্যে জেসুইটদের দ্বারা নির্মিত বিশিষ্ট সেন্ট পল গির্জাটি দিউয়ের একমাত্র সক্রিয় গির্জা। এই গির্জার সম্মুখভাগের কারুকার্য বিশদ এবং এতে শঙ্খ সদৃশ নকশা রয়েছে। এটি আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন নামে উৎসর্গিত ছিল। করে দেখুন এরকম ব্যালকনি টাইপ রয়েছে চারিদিকে। চলে এসেছি আবার বীরাবল স্টেশনে, যেখানে আমরা হোটেলে আছি সেখানটায় চলে এসেছি। আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, মানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে। আমরা সকাল 10টায় যাত্রা শুরু করেছিলাম আর এখন বাজে সন্ধ্যা 7টা। তবে এখানে দেখুন এখনও পর্যন্ত ঠিক মতো সন্ধ্যা আর কি হয়নি, সন্ধ্যা 7টা বাজে। তো এই ছিল আমাদের দিউ ভ্রমণ। দিউ ঘুরে আসলাম। আপনারা গুজরাট আসলে দিউটা ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। ভিডিও শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন আর অনেক অনেক সাপোর্ট করবেন। টাটা।